আমরা সবাই ট্যুরে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ ট্রাভেল উইথ আইনমণি পেজের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা 6 জন মিলে খোয়াছড়া ট্রেকিংয়ে যাইতেছি। খোয়াছড়া বাংলাদেশের একমাত্র মৃত্যুকূপ ঝর্ণা। কমলাপুর রেল স্টেশন সামনে থেকে একটা খিচুড়ি দোকান থেকে আমরা খিচুড়ি খেয়ে নিলাম। খিচুড়িটা এত মজা ছিল, এত মজা যা আসলে বলে বোঝানো যাবে না। যাই হোক, রাত 12টায় আমাদের ট্রেন, 12টা বলতে 11টা 57 ট্রেন ছাড়ার কথা। আমরা কমলাপুর রেল স্টেশনে চলে আসলাম সবাই। এই যে আমাদের ট্রেন, রেল স্টেশনে এসেই দেখে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা আজকে যাত্রা করব তুর্নানি সীতা ট্রেনে। ট্রেনে উঠেই যে যার যার ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম, যে যার যার জায়গা দেখছিলাম কার সিট কোথায়। সিটগুলো আমি খুব প্ল্যান করে কেটেছিলাম যাতে সবাই মিলে একসাথে বসতে পারি, কাছাকাছি বসতে পারি এবং আমাদের যাত্রাটা যেন উল্টা না হয়, অর্থাৎ পেছনভাবে বা উল্টাভাবে জার্নি করাটা আসলে খুবই ডিস্টার্বিং একটা বিষয়। এই যে আমাদের সিট, বোর লাগে। নাইম আবেগ সাকিব সিট পাইছো? আশাফ স্যার সিট পেয়েছেন? অনেক সিট পেয়েছো? যাই হোক, সবাই যে যার যার জায়গা মতন বসে পড়লাম। ট্রেনটা একেবারেই ফাঁকা ছিল, কারণ কমলাপুর রেল স্টেশন থেকে এত বেশি মানুষজন ওঠে না। বিমানবন্দর রেল স্টেশনে গেলেই ট্রেন একেবারে প্রত্যেকটা সিট কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক 12টা 10 বাজতেই ট্রেনটা ছেড়ে দিল, 10 মিনিট লেট, 13 মিনিট লেট। রাতের ট্রেন জার্নি আমার কাছে খুবই ভালো লাগে, গরম কম থাকে, জানালা খুলে যাইতেছিলাম, সবাই মিলে একসাথে খুব মজা করতেছিলাম। হ্যালো গাইস, ভোর 4টা 20 মিনিটে আমাদেরকে ফেনী রেল স্টেশনে নামিয়ে দেওয়া হ্যালো হলো। ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ফেনী ফেনী রেল স্টেশন থেকে আমরা এই মসজিদে ফজরের নামাজ শেষ করে এখন খোয়াছড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। চুলটা একটু আসছে এই ভিডিওতে, সবাই চুলগুলো একটু ঠিক করে নেন। ক্রিমও আছে, ক্রিমও লাগাই নেবেন। ওই যে ফেনী দেখান ঘুরেন। এই যে ফেনী রেল স্টেশন। এখন আমরা নাস্তা করবো। ফজরের নামাজ পড়ার পরে আমরা একটি অটোরিকশা ভাড়া করে, ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া করে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের যে বাস স্ট্যান্ড, ফেনীর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে যাইতেছি। ওইখান থেকে আমরা আরেকটা বাসে করে প্রায় 25 কিলোমিটার না আরও বেশি হবে, প্রায় 30-40 কিলোমিটার দূরে বড় তাকিয়া বাজার যাব, মিরসরাই চট্টগ্রামে। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ফেনী শহরটা অনেক সুন্দর লাইটিং করা, অসম্ভব সুন্দর। রাস্তার দুপাশে গাছপালাও লাগানো আছে এবং অসম্ভব সুন্দর লাইটিং করা। ফেনী শহরটা এক কথা অসম্ভব ভালো লাগছে আমাদের সবার কাছেই। যাই হোক, গুড মর্নিং ফেনীকে সকলকে স্বাগতম। ফেনী শহরটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর লাইটিং করা ফেনী শহরটা। যাই হোক, আমরা ফেনী বাস স্ট্যান্ড থেকে একটা বাসে উঠে আমরা এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে বড় তাকিয়া বাজার যাব, মিরসরাই চট্টগ্রামের। সেখান থেকে আরও প্রায় 7-8 কিলোমিটার সামনে হচ্ছে খোয়াছড়া ঝর্ণা। বারোয়ারিঠালা জাতীয় উদ্যান। এই যে খোয়াছড়া রোড, এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। এই যে এরকম খোয়াছড়া ঝর্ণা লেখা একটা সাইনবোর্ড পেয়ে যাবেন আপনারা। ওইদিকে ঢাকা আর এই দিকে হচ্ছে চট্টগ্রাম, ঢাকা। এই যে খোয়াছড়া রোড, এই রাস্তা দিয়ে একটা সিএনজি ভাড়া করে তারপরে আমরা এই যে সামনে যে সিএনজি দাঁড়িয়ে আছে, এই সিএনজি ভাড়া করব জনপ্রতি 30 টাকা করে। এই সিএনজি ভাড়া করে আমরা খোয়াছড়া ঝর্ণার বেস ক্যাম্পে যাব। সবাই খুব মজা করছিলাম। আমরা যেহেতু 6 জন
5 জন বসতে পেরেছিল, আমি বসতে পারি নাই, আমি বাইরে ঝুলেছিলাম। এই যে খোয়াছড়া ঝর্ণার সামনেই আপনারা যেরকম দোকান পেয়ে যাবেন, এখান থেকে অ্যাঙ্কলেট, নতুন অ্যাঙ্কলেটের জোড়া হইতেছে 30 টাকা, আর এই যে যেখানে অ্যাঙ্কলেট ভাড়া পাওয়া যায় জোড়া 10 টাকা। আবার এখানে মনে করেন এই যে লাঠিও আছে, 20 টাকা লাঠি হচ্ছে একটু দুর্বল লাঠি যেগুলা যে বাঁশ, সেগুলো হচ্ছে 20 টাকা। আর যে সবল লাঠি যেগুলা স্ট্রং, ভাইয়ের মতন স্ট্রং, এই লাঠিগুলা পড়বে হচ্ছে আপনার মাত্র কত, 40 টাকা। 40 টাকা। যাই হোক, আর আমরা যে মোবাইল প্রোটেকশনের জন্য আপনারা যেহেতু ঝর্ণায় ভিজতে হবে, প্রোটেকশন নিয়ে নিছি। হ্যাঁ, আইডি কার্ড দিয়েছি। এই যে আইডি কার্ড, এই যে আইডি কার্ড। হ্যাঁ, আশরাফ স্যার আপনি কি নিয়েছেন? ও, আর আপনারা যারা ট্রেকিং স্যান্ডেল, যে আমি এক জোড়া স্যান্ডেল নিয়েছি, এই যে ট্রেকিং স্যান্ডেলও নিতে পারেন, ভাইয়ার কাছে স্যান্ডেলও পাওয়া যায়, তাই না ভাইয়া? ভাইয়া স্যান্ডেল কত নিলেন একটু বলেন আমাদেরকে। মাত্র 150 টাকা। মাত্র 150 টাকায় ট্রেকিং স্যান্ডেল এখান থেকে নিতে পারবেন। আরো আছে এখানে 3/4 আছে, এই তারপরে এই যে বিস্কুট আছে, পানি আছে, চানাচুর আছে, এই যে 3/4 আছে, সুন্দর সুন্দর অনেক জিনিস। ফুটবল খেলেন সেটা অন্য ব্যাপার। এই যে এরকম কাঠের সাঁকো, এই সাঁকো পার হওয়ার সময় খুব সাবধান থাকতে হবে, তার কারণ ভিতরে ঢুকে যাইতে পারে, নিচে কিন্তু এই যে অনেক গভীর। এই জায়গাটা পার হয়ে আমাদের যাইতে হবে সামনের দিকে খোয়াছড়া ঝর্ণা। জায়গাটা খুবই রিস্কি, এগুলো আসলে মেরামত করা হয় না, অনেকদিন পর পর মেরামত করা হয়, মেরামত করা হয় না বললেই চলে। এই যে এরকম পাহাড়ি ঝিরি পথ ধরে আমাদেরকে নিচে নামতে হবে। যে হাঁটতে হাঁটতে আপনি একটা মসজিদ পেয়ে যাবেন, মসজিদের পাশ দিয়েই যাইতে হয়। এটা হচ্ছে কাঁঠাল বাগান মসজিদ। অনেক নিচু, তাই না? আমার এক ফ্রেন্ডের এরকম যাচ্ছিল, পিছন দিয়ে হাতে দিয়ে বাড়ি দিছে জিনিসপত্র নেওয়ার জন্য। এখানে আরো 2টা হোটেল আছে, এই যে বিসমিল্লাহ হোটেল, এই পাশে ঝর্ণা রেস্টুরেন্ট। আমরা ঝর্ণায় যাব। Come on guys. সকালে নাস্তার ব্যবস্থা হবে না খালা? হ্যাঁ, আচ্ছা। নাস্তায় কি আছে খালা? উপরেটায় বসি আমরা নাকি এটাই বসবো? উপরে একটা আছে, আমরা সবাই নাস্তা করতেছি। তন্দুর রুটি, ডিম ভাজি, ডাল, যে পাহাড়, পরিবেশটা সুন্দর না? কোনো হইচই নাই। হোটেলে নাস্তা শেষে আমরা খোয়াছড়া বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছি। এরকম আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা, ঝিরিপথের পাশ দিয়ে ভিডিও সবাই খুব এনজয় করতেছিল। অসম্ভব সুন্দর জায়গা। পেছনের যে ঝর্ণা হোটেলটা আমরা সকালে নাস্তা করলাম, এখানে আমরা দুপুরের খাবারেরও অর্ডার করে গিয়েছি। এখানে আগে থেকে খাবারের অর্ডার না করলে পরে এসে খাবার পাওয়া যায় না, এই জন্য সবাইকে আগে থেকে খাবার অর্ডার করে যেতে হবে। দাও জলিলের বাড়ি ঘেরা দাও। আমার জন্য ছোট লাঠিটা নাও। লাঠি কেনা শেষে আমরা আবার পথ চলতে শুরু করলাম। আমাদের প্রায় 40-45 মিনিটের মতো এরকম হাঁটতে হবে, ট্রেকিং করতে হবে, তারপরে খোয়াছড়া বেস ক্যাম্পে পৌঁছাতে হবে। এই যে জায়গাগুলো অনেক উঁচু নিচু, অনেক সুন্দর এই জায়গাটা। আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে জায়গাটা কত সুন্দর।
আমরা খুব মজা করতেছিলাম, আমরা খুব সকাল সকাল বের হয়েছিলাম, 6:50-এ আমরা রওনা হয়েছিলাম। এই জন্য আমাদের গরম একটু কম লাগছে, কিন্তু যত দুপুর বাড়তেছিল গরম ততই বাড়তেছিল। অনেক সাকিব অফিসার I'm very tired, man. এটা কিছুই না গো শোনা, সামনে আরো আছে। পুরো রাস্তাটাই আসলে খোয়াছড়া বেস ক্যাম্পে যাওয়ার পুরো রাস্তাটাই করে অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ, থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স, একটা ফিলিংস এখানে পাওয়া যাবে। যাই হোক, অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। অসম্ভব ভালো লাগার মতো একটা জায়গা। বর্ষার সময় অবশ্য এই জায়গা থেকে যাওয়াটা খুবই রিস্কি, পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। বর্ষার সময় এটা ট্রেক করতে খুব কম মানুষ আসে, কিন্তু যারা আসে তারা খুব সাহসী, এবং বর্ষায় সবচেয়ে বেশি মৃত্যু এখানে ঘটে। এই যে বাম পাশে যে জিরিপথগুলো দেখা যাইতেছে, এখান থেকে বর্ষায় একবারে জিরিপথ ভৈরা নদীর মতো প্রবল স্রোতে এখান থেকে পানি বয়ে যায়, এবং এখান থেকে যখন চলাচল করাটা খুবই মুশকিল। আর এত ভিতরে এত গভীরে কে যে প্রথম এই খোয়াছড়া ঝর্ণাটা আবিষ্কার করছিল, জাস্ট অসাম। এর ভিতরে প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা জায়গায় জায়গায় লুকায়িত সৌন্দর্য। বেস ক্যাম্পে যাওয়ার পথে যে সুন্দর আরেকটি ঝর্ণার মতো জায়গাগুলো, আসলে এত সুন্দর, সামনে যতই যাইতেছিলাম ততই সুন্দর। এবং এতক্ষণ যে প্রায় 30 মিনিট ধরে যে আমরা হাঁটতেছি উঁচু নিচু পথ দিয়া, আমাদের যে ক্লান্তি, এত সুন্দর জায়গা দেখে আসলে এই ক্লান্তিকে ক্লান্তি মনে হয় না, ক্লান্তি আসলে শরীরে স্পর্শ করতে পারে না। প্রত্যেকটা জায়গা এত সুন্দর, অসম্ভব সুন্দর। বর্ষাকালে এই জায়গা মানে অসম্ভব সুন্দর হয়, যদিও অনেক রিস্কি থাকে এই জায়গাটা, কিন্তু তারপরেও বর্ষাকালের এই জায়গার সৌন্দর্য, খোয়াছড়ার সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, এই নদীর সৌন্দর্য, এই ঝিরিপথের সৌন্দর্য মানে বলে বোঝানো যাবে না। আরও কিছু ছেলেপেলে আমাদের সাথে যোগ দিচ্ছিল, ওরাও যেতেছিল। অসম্ভব সুন্দর এই জায়গাটা, অসম্ভব রিস্কি একটা জায়গা। বর্ষার সময় এখান থেকে যাওয়াটা খুবই টাফ। এখানে দড়ি বাইধা দিছে, এখানে বেশ কয়েকটা বড় বড় দুর্ঘটনা ঘটছে। পানির স্রোতে এখান থেকে ভাসায় নিয়ে যায়, যার কারণে এখানে দড়ি বাইধা দিছে যেন সবাই দড়ি বাইধা এখান থেকে যাইতে পারে। এখন শুকনো মৌসুম, তাই এখানে দড়ি ধরে যাইতে হইতেছে, বাট দড়ি না ধরেও যাওয়া যায়। কিন্তু বর্ষার সময় এখান থেকে দড়ি না ধরে যাওয়াটা কোনোভাবেই পসিবল না, একেবারে কোয়াইট ইম্পসিবল এই জায়গা থেকে পার হওয়া, এবং খুবই রিস্কি। যারা বর্ষা এখান থেকে আসবেন খুব সাবধানে এখান থেকে আপনাকে পার হইতে হবে, তা নাহলে একেবারে বিপদে পড়ে যাবেন। আর খুব পিছলা, যারা এখানে আসবে না, যে আমাদের আশরাফ স্যার বাকি যারা ছিল ওরা সবাই মোটামুটি অ্যাঙ্কলেট পরে নিছে। অ্যাঙ্কলেট অথবা ট্রেকিং স্যান্ডেল পরে এখান থেকে ট্রেক করাটা খুব ভালো। তবে অ্যাঙ্কলেট এর চাইতে আমার মনে হয় ট্রেকিং স্যান্ডেলটাই বেশি প্রাধান্য দেবো। আমি আর নাইম দুজনে ট্রেকিং স্যান্ডেল পরে নিছি। যারা কিছু ছেলেরা আসতেছে, আরও কিছু পর্যটকরা আসতেছে, ওরা অনেক টায়ার্ড, ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে। বাট এখনও আমরা বেস ক্যাম্পের কাছাকাছিও পৌঁছাই নেই। আমরা যতটুকু হাইটে আসছি আরও এতটুকু হাইটে যেতে হবে আমাদের শুধুমাত্র বেস ক্যাম্পে। আর পাহাড়ের চূড়ায় ওঠাটা আরও অনেক রিস্কি, অনেক সময় সাপেক্ষের ব্যাপার। টোটাল আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টার একটা ট্রেকিং ছিল সব মিলিয়ে, কারণ আমরা 6টার দিকে রওনা দিয়েছিলাম। আর আমাদের বেস ক্যাম্পে পৌঁছাইছি, ওইখান থেকে ট্রেক করছি, ট্রেক করে আবার ফেরত আসছি। সব মিলাই আমাদের প্রায় 6-7 ঘন্টার মতো চলে গেছে। সবাই অনেক ক্লান্ত, একটু বিশ্রাম নিতেছিল সবাই। এখনও বহু পথ পাড়ি দিতে হবে, এখনই টায়ার্ড হয়ে গেলে চলবে না। মনোবল রাখতে হবে, সাহস রাখতে হবে, স্ট্যামিনা থাকতে হবে, এনার্জি থাকতে হবে, তাহলে আসলে পাহাড়ে ট্রেকিং করা সম্ভব না। যাই হোক, ভিডিও একটু শর্ট করে আমরা এই যে বেস ক্যাম্পে চলে আসছি। বেস ক্যাম্পের এরিয়াটা অনেক সুন্দর। এই যে ডান পাশে কিছু দোকান আছে, শরবতের দোকান, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। হালকা নাস্তা করে আপনারা আবার উপরে উঠতে পারেন। যেখানে বর্ষায় প্রচুর পানি থাকে এবং অনেক রিস্কি থাকে, এখানে লাল পতাকা টানায় দেওয়া আছে, এবং সামনে অনেক গভীর, যেখানে পানি পড়ে, উপর থেকে যে পানি পড়ে জায়গা অনেক গভীর, এখানে অনেক মানুষ ডুবে যায়, অনেকে স্রোতে ভেসে যায়, অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে, যার কারণে এটাকে মৃত্যুকূপ ঝর্ণা বলা হয়। প্রত্যেক বছর এখানে 2, 4, 5 জন 10 জন 20 জন করে মারা যাবেই যাবে, এতে কোনো মিস নেই। শুধুমাত্র পর্যটকদের অসাবধানতা, বেখেয়ালি পানার জন্যই এখানে এত বেশি মৃত্যু ঘটে, এবং এটাকে মৃত্যুকূপ ঝর্ণা বলা হয়। বর্ষার সময় এখানে প্রচুর পানি থাকে, অনেক পানি থাকে এখানে, খুবই অল্প পরিমাণের পানি পড়তেছে এখন, তারপরেও উপরে যা পানি আছে এনাফ। এই যে আমার কাছে সবচেয়ে বাজে লাগছে যে পর্যটকরা এখানে এসে বিরিয়ানির প্যাকেট, পলিথিন, চিপসের প্যাকেট, ময়লা আবর্জনা একবারে জায়গাটা নোংরা বানায় ফেলেছে। আমরা বাঙালিরা যে এত নোংরা, এত বাজে, আসলে আমার বলার কিছুই নেই। খুবই রাগ লাগতেছে এই সমস্ত দেখা।
সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা পর্যটন যে এলাকাগুলো এখানে এরকমভাবে ময়লা ফেলবেন না, ময়লাগুলো আপনাদের সাথে আবার ক্যারি করে আপনারা নিয়ে যাবেন অথবা নির্দিষ্ট একটা জায়গায় ফেলবেন। আর এখানে যারা যে 20 টাকা করে টিকিট নিতেছে খোয়াছড়া ঢোকার মুহূর্তে, তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনারা যেহেতু টাকা নিতেছেন আপনারা জায়গাটা পরিষ্কার করার ব্যবস্থা করবেন। যাই হোক, বেস ক্যাম্প থেকে আমরা এখন উপরের দিকে উঠব। উপরে আমাদের প্রায় আরও 400 ফিটের মতন উপরে উঠতে হবে এখান থেকে। জায়গাটা খুবই রিস্কি, এখান থেকে ওঠা বর্ষাকালে খুবই টাফ হয়ে যায়। তারপরেও আমরা সবাই যাইতেছি। সবাই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করতে থাকেন আমাদের ট্রেকিং, খোয়াছড়া ট্রেকিং। নাকি ভয় পাইতেছো? তাহলে আমি কেমনে উঠতেছি? সবাইকে ট্রেকিং করার সময় লাঠি নিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ লাঠিটা আপনাকে অনেকটা হেল্প করবে, অনেকটা সাপোর্ট দিবে। অবশ্য আমি লাঠি ছাড়াই ট্রেক করতে পারতাম, কিন্তু আমার এক হাতে মোবাইল, আমি ভিডিও করতেছি, সেলফি স্টিক, আর এক হাতে লাঠি। একটা সময় অবশ্য আমি লাঠি নিয়ে উপরে উঠতে পারি নাই, আমি লাঠি ফেলে দিছিলাম, কারণ আমার এক হাতে মোবাইল ছিল, সেলফি স্টিক ছিল, আর এক হাতে লাঠি ছিল, যার কারণে আমি দড়ি ধরতে পারতেছিলাম না, দড়ি না ধরেই উঠতেছিলাম। অনেক পথ ওঠার পরে আমি আস্তে আস্তে একটা সময় লাঠি ফেলে দিই। তবে যারা নতুন আসবে তাদেরকে অবশ্যই বলবো লাঠি নিয়েই উপরে উঠতে, কারণ এটা অনেক ভালো একটা সাপোর্ট দিবে। আর যারা একেবারে ফিজিক্যালি আনফিট তাদেরকে পরামর্শ দিব পাহাড়ে না ওঠার জন্য, তারা নিচ থেকেই উপভোগ করবেন। অনেক মেয়েরাও অবশ্য উপরে ওঠে, যে দড়ি বাঁধা আছে, দড়ি খুব বেশি দূর বাঁধা নাই, সেকেন্ড স্টেপ পর্যন্ত দড়ি বাঁধা আছে, তারপরে আর দড়ি নেই। আমাদের টোটাল 13টা স্টেপ পর্যন্ত উঠতে হবে। পাহাড় একেবারে খাড়া, একেবারে টোটালি ভার্টিক্যাল। এখানে ওঠাটা আসলে খুবই মুশকিল, অনেক রিস্ক। কেউ যদি পা পিছলে পড়ে যায় উপায় নেই, একজন যদি পা পিছলে পড়ে যায় একসাথে 4-5 জনকে মরতে হবে। একটার উপর একটা পড়বে, একটার উপর একটা পড়বে, মানে খুবই রিস্কি। মানে আপনার কোনো দোষ নাই, আপনার কোনো ভুল নাই, কিন্তু আরেকজন এসে আপনার উপরে পড়ছে, আপনি নিচে পড়ে যাবেন। এই দড়ি যারা ধরে উঠতেছেন খুব সাবধানে, কারণ দড়ি কিন্তু আলগা, খুবই আলগা। গাইস, আমাদের আরো উপরে উঠতে হবে। আমার একটা ভিডিও করে দিবেন, হেনি উঠি ফিমে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল ভিডিও। এই হুই হেন উঠি ফিমে। আর প্রকৃতি আমাদের সাপোর্টিং লতা দিয়েছে। আমরা প্রায় সেকেন্ড স্টেপের কাছাকাছি চলে আসছি। সেকেন্ড স্টেপের পরে আরও এরকম প্রায় 11টা স্টেপ আছে। খুবই রিস্কি, দড়ি ধরে ধরে উপরে উঠতেছিলাম। সেকেন্ড স্টেপ পর্যন্ত দড়ি দেওয়া আছে মোটামুটি, এই যে। তবে দড়ি অনেক সময় আলগা থাকে, সবাই ধরে উঠতে উঠতে এটা আলগা হয়ে যায়, সুতরাং দড়ির ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। এত সরু পথ, পাহাড়ের গা বেয়ে বেয়ে ওঠাটা আসলে খুব কষ্টকর। অনেক অনেক যাও। এগুলো কি জানানো জিনিস না? ও শিট, আবেগ, হ্যাঁ নাম যাও। নাইম তাকাও। এই বেটা, এমন এত টেনশন করতেছ, আমি মাত্র এক হাত ইউজ করে উঠতেছি, এক হাতে ক্যামেরা, এক হাত দিয়ে উঠতেছি, এত টেনশন করো কেন? আবেগ, চলে আসছি। নাইম, হ্যাঁ নাইম উঠো।
হ্যাঁ আসো, আবেগ আসো, আবেগ আসো, আবেগ আসো, সামনে দেখাও। এই যে আমরা সেকেন্ড স্টেপে চলে আসছি। এটা হচ্ছে খোয়াছড়া ঝর্ণার সেকেন্ড স্টেপ। আমরা সেকেন্ড স্টেপে চলে আসছি। সেকেন্ড স্টেপে আইসা দেখি একটা গ্রুপ এখানে বৈশা রেস্ট নিতেছে। যাই হোক, আমরা সেকেন্ড স্টেপে বেশি সময় কাটাবো না, আমরা উপরের দিকে চলে যাবো। আমাদের আরও অনেক উপরে উঠতে হবে। এখান থেকে আরও প্রায় 300 ফিটের মতো উপরে আমাদের উঠতে হবে। 300 ফিট পরে হচ্ছে একেবারে টপ। তারও আরও 400 ফিট উপরে হচ্ছে একেবারে টপ। তো আজকে চেষ্টা করবো একেবারেই টপে যাওয়ার, একেবারে 1000 ফিটের কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করব। দেখা যাক কতটুকু সফল হতে পারি। পাহাড় এখানে এত খাড়া, এত ভার্টিক্যাল, মানে কি যে একটা অবস্থা। গাছের শিকড় ধরে ধরে উঠতে হয়, দড়ি ধরে ধরে উঠতে হয়, মানে এত টাফ, আসলে খুবই কষ্ট হয়। শরীর একবারে টায়ার্ড হয়ে যায়, হাত পাও ব্যথা করে। তারপরেও অ্যাডভেঞ্চার তো অ্যাডভেঞ্চারই। অ্যাডভেঞ্চারের নেশা একবার যাকে পেয়ে বসবে, সে সমস্ত কষ্ট ক্লান্তি সব কিছু ভুলে যাবে। এই যে খোয়াছড়ার একেবারে 10, 11, 12, 13তম ধাপ, ওইখানে যাইতে আমাদের আরও প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। এই বাম্পার দিয়ে ঘুরে 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 পাশে যাইতে হবে। এটা হচ্ছে খোয়াছড়ার একেবারে টপ, ঝর্ণার একেবারে উপরের অংশ। আমাদের আগেই এখানে বেশ কিছু পর্যটকরা চলে গিয়েছে। যাই হোক, আমরা একটু পিছায় আছি, আমাদের আরও আগে রওনা দেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের নাস্তা করতে করতে দেরি হয়ে গেছে। মাই গুডনেস, হোটেলের মতো Guys, থাকবেন, আমরা একটা খাবেন দাবেন, পরের দিন আবার কত ফিট উপরে? 499 ফিট, পরে দিব। সরি আমরা 399 ফিট, দ্যাট মিন্স 400 ফিট উপরে উঠে এখন একটু রেস্ট নিতেছি। আমরা আসলে প্রচণ্ড টায়ার্ড। খোয়াছড়া ঝর্ণার আমরা একেবারেই টপে চলে এসেছি, আরও প্রায় 50 ফিটের মতো যেতে হবে আমাদের। খুবই ভয়ানক এই পর্যন্ত উঠতে, সবারই খুব বেগ পেতে হয়েছে। আমাদের দুইজন অনিক এবং সাকিব, তারা ড্রোনে ভঙ্গ দিতে, তারা তাদের সাহসে কুলায় না এই পর্যন্ত আসার জন্য। তারা নিচে স্টে করতেছে, অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমরা টপে চলে আসছি। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে এখানে একটু গোসল সেরে তারপরে আবার আমরা ফেরত আসবো। আরে বহুত সময় আছে। এখান থেকে মিরেরসরাই পুরো শহরটা দেখা যায়। ওই যে সাদা সাদা যে বিল্ডিংগুলো, এটাই মিরেরসরাই। হ্যাঁ, পাহাড়ে সাউন্ড আসলে প্রতিধ্বনি হয়, ইকো হয়, এটা আমরা সবাই এনজয় করি। যারাই পাহাড়ে আসে সবাই এটা করে, আমরাও করলাম, টারজানের মতো ডাক দিলাম, খুবই ভালো লাগতেছিল। আপনি কিন্তু নিজের সেফটিরে ইয়ে করতেছেন, না সমস্যা নাই। জীবনে বহুত কিছু করতে পারবেন। গাইস, এই জায়গাটা খুবই রিস্কি, সবচেয়ে রিস্কি খোয়াছড়ার। এখান থেকে নামাটা যে কী পরিমাণের রিস্কি বোঝাইতে পারবো না। আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর নামতেছি। তোমরা সবাই একটু নাইম আস্তে আস্তে, এটা নাম কেমনে? খুব সাবধানে। এই যে আরেকটা ধাপ, এটা একেবারে টপ, এটাই টপ, এটাই শেষ। হ্যাঁ, এইটাই খোয়াছড়ার একেবারে টপ, একেবারে 13তম ধাপে চলে আসছি আমরা। আমার এই নদী খুব উপকার দিচ্ছে ভাই। এই যে একেবারে খোয়াছড়া ঝর্ণার একেবারে উপরে টপ, চলেন যাই। এইটা খোয়াছড়া ঝর্ণার একেবারে টপে। এখান থেকে খোয়াছড়া ঝর্ণার উৎপত্তি।
আমরা যাবো, সামনের দিকে যাবো। প্যাকেটে পড়া অনেক করে তুলে মাত্র প্যাকেটে পড়ে এখানে আইসা একেবারে সকল ক্লান্তি দূর হয়ে গেছে, খুব ভালো লাগতেছিল। সামনে যাবা? অসম্ভব সুন্দর একটা জায়গা, খয়াছড়া ঝর্ণার একেবারে টপ। আমরা এখন এখানে গোসল করব। এটা অনেক উপরে, প্রায় 700 ফিট উপর হবে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 700 ফিটের মতো উচ্চতা। এই ছেলেটা লাভ দিবে, কিছুক্ষণ পর আমরাও লাভ দিব, আবেগ লাভ দিবে, আমি লাভ দিব। এখানে গোসল করলে একটা অন্যরকম শান্তি আসে। না না যে আমি লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি 12তম ধাপ থেকে 11তম ধাপে। এটা অনেক গভীর, অনেক গভীর মানে অনেক গভীর। ভরা বর্ষে এই জায়গার কী অবস্থা হয়, আর পানি এত ঠান্ডা, একেবারে এতক্ষণ উপরে ওঠার পরে গরমে ঘাইমা যে অবস্থা খারাপ ছিল, যে ক্লান্তি ছিল, এখানে গোসল করার পরে সব দূর হয়ে গেছে। খুব মজা করতেছিলাম আমরা সবাই। দশম ধাপে এই যে ঝর্ণাটা, এখানে আমরা নামছি গোসল করার জন্য, সাঁতার কাটলাম, অসম্ভব সুন্দর লাগতেছিল, এখানে খুবই ভালো লাগতেছিল। যারা সাঁতার না জানে তারা এখানে যাইতে পারবে না, আমি আর আবেগ দুজনে সাঁতার জানি বিধায় এখানে যাইতে পারছি। এখানে অনেক গভীর, দেখে বোঝা যায় না যে এত গভীর, বাট প্রচুর গভীর, এখানে অনেক গভীর। ভরা বর্ষায় এখানে গোসল করা একেবারে অসম্ভব হয়ে যায়, কারণ পানির স্রোত একবারে টাইনা নিচে নিয়ে ফেলাই দিবে। এই জন্য এখানে এত মানুষ মারা যায়, প্রচুর মানুষ মারা যায় এখানে, প্রত্যেক বছরে 10-20 জন মারা যাবেই যাবে। আমরা অনেক টায়ার্ড, এখানে কিছু খাবার দাবার নিয়ে আসছিলাম, ওইগুলো আমরা হালকা যে স্ন্যাক্সগুলো এগুলো একটু খাবো, একটু এনার্জি নিয়ে তারপরে আবার আমরা পাহাড়ের চূড়ায় উঠবো। খুব ভালো লাগতেছিল, অনেক হিমশীতল করা একটা জায়গা, অসম্ভব ভালো লাগতেছিল এখানে। ভালোবাসার প্রতীক। আমার রিমোট বিদায় আছে। একবার সমুদ্র সব দেখা যাইতেছে, দেখেন যে উপরে সেটা কিন্তু সমুদ্র, বুঝতে পারছেন? ওই যে সমুদ্রের ঢেউ দেখা যাইতেছে। মাই গুডনেস ব্রো, হোয়াটটা। অনেক বেশি টায়ার্ড হয়ে একটা ছেলে এখানে পড়ে ছিল, ওর কোনো সেন্স আছে নাকি জানি না, ওর কী অবস্থা তাও জানি না, বাট আমি আর ওর দিকে বেশি কোনো পাট না করে সামনের দিকে আগে গেলাম। ওর বন্ধুবান্ধবরা সবাই উপরে আসছে, ওকে রাইখা ও অবশ্য চলে আসবে কিছু সময়ের মধ্যেই, ও একটু রেস্ট নিতেছে ওইখানে।
এই যে খোয়াছড়া ঝর্ণার একেবারে টপে, আমাদের খোয়াছড়া পাহাড়ের একেবারে সফর টপে। সঙ্গীদের মধ্যে আমরা 6 জন ছিলাম। সবাই আসতে না পারলেও 6 জনের আমি আর মধ্যে আমাদের প্রিয় সহকর্মী মনির স্যার আর আমি সর্বোচ্চ শিখরে পৌঁছতে সক্ষম হয়েছি। আমাদের সাথে আমাদের সাথে 6 জন ছিল, 4 জন হার মেনেছে, আমরা 2 জন হার মানে নাই। হ্যালো গাইস, খোয়াছড়া পাহাড়ের একেবারে টপ। এখান থেকে পুরো চিটাগাং শহর দেখা যায়। চিটাগাং শহর বলতে মিরসরাই, মিরসরাই পুরো জায়গাটা দেখা যায়, ইভেন সমুদ্রও দেখা যাইতেছে এখান থেকে। পাহাড়, বন, মিরসরাই, তারপরে ওইদিকে সমুদ্রের কিছু অংশ দেখা যাচ্ছে। এই পাহাড়ে ওঠা যত না কষ্টকর, তার চেয়ে তো অনেক বেশি কষ্টকর নামা। নামার সময় প্রচণ্ড ভয় লাগে, এত খাড়া। আবেগ, খুব সাবধান। আশরাফ স্যার এদিকে সেদিকে তাকায়েন না, কেয়ারফুল। খুবই রিস্কি। লোকজন আসতে পারে। আছে আছে ভাই। যাই হোক, চূড়া জয় করে, খোয়াছড়া জয় করার পরে আমি আর আশরাফ স্যার আমরা দুজনে চূড়া জয় করতে পারছি। আবেগ আর নাইমও টায়ার্ড হয়ে গেছিল, তারও নিচে রেখে আসছে অনেক আর সাকিবকে। আমরা এখন নিচের দিকে নামতেছি। নিচের দিকে নামাটা আসলে খুবই টাফ। তবে এই যে এখানে অনেকগুলো মেয়েদেরকে দেখলাম, ওরা কীভাবে আসছে আমি জানি না। যাই হোক, ওদের প্রশংসা না করলেই নয়, ওদেরকে ধন্যবাদ। ওরা কত কষ্ট করে পাহাড়ের সৌন্দর্য দেখতে এত উপরে চলে আসছে, এত রিস্ক নিয়ে। আমরা ঘুরে আসতে আসতে এখানে আরও অনেকগুলা ছেলেমেয়েরা জড়ো হয়েছে। মেয়ে নাই উপরে, মেয়েরা এই পর্যন্তই আসতে পারে, পরে আর যাইতে পারে না, কারণ উপরে অনেক চড়াই উতরাই পার হয়ে পরে যাইতে হয়। বসার সময় এই জায়গা একেবারে পানিতে পরিপূর্ণ থাকে, অসম্ভব ভালো লাগে। আমরা এখন নিচের নামতেছি। জায়গাটা এত খাড়া, সবাই দড়ি বেয়ে বেয়ে উঠতেছে, মানে এত ভয় লাগে। একজন যদি এখান থেকে কোনোভাবে পাও পিছলে পড়ে যায়, আরও 4-5টা নিয়ে পরে পড়বে। এবং এখানে রেস্কিউ করতে আসার মতো কোনো ব্যবস্থা নাই। এখানকার স্থানীয়রা ঘাড়ে করে লাশ নিয়ে যায়, আহতদেরকে নিয়ে যায়। ওই যে নিচে থেকে আরও কতগুলো ছেলে মেয়েরা উঠতেছে, মেয়েরা উঠতেছে, ছেলেরা উঠতেছে। ওরা এই পর্যন্ত উঠতে পারবে, তারপরে ওরা আর যাইতে পারবে না, কারণ আমরা যেখানে গেছিলাম ওইখানে যাওয়াটা একেবারেই অসম্ভব মেয়েদের জন্য। ছেলেরা পারে, তারপরেও যাদের স্ট্যামিনা অনেক ভালো তারা পারে। অনেকে এই পর্যন্ত এসে স্টপ হয়ে যায়। যাই হোক, আমি আর আশরাফ স্যার দুজনেই একেবারে চূড়ায় পৌঁছাতে পারছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমরা টপে যাইতে পারছি। আবেগ, কেমন লাগলো? আসলে ক্লান্তি মনে হচ্ছে না, কারণ অনেক নাইম? কিছু দেখতে পাচ্ছি। আসলে ট্রেকিং এর মজা হচ্ছে ক্লান্ততা। আপনি যদি ট্রেকিং করে ক্লান্ত না হন, সেটা কোনো ট্রেকিং এর মধ্যেই পড়ে না। রাইট, অনেক ঠিক আছে। দামি একটা কথা বলছো। জবাফুলের আশা স্যার, আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন প্লিজ। আপনি তো টপে উঠছিলেন। অবশ্যই পাহাড়ের শীর্ষ স্থানে গিয়ে আমরা চট্টগ্রামের মিরসরাই পাহাড় জয় করে এলাম। খুবই ভালো লাগছে। এটা একটা ছোটখাটো প্রপাত না? এই জায়গাটা পানিটা একটু ক্লিয়ার। এই যেখানে লাল পতাকা টানায় রাখছে, বর্ষার সময় এই জায়গাটাও খুব রিস্কি। আমরা নামাজ পড়তে যাইতেছি কাঁঠালবাগান জামে মসজিদ। এই যে এই কাঁঠালবাগান জামে মসজিদে নামাজ আদায় করার পরে আমরা দুপুরের খাবার খাবো। খাবার আমাদের রেডি হয়ে গেছে, আমরা অর্ডার করে গেছিলাম। যাই হোক, নামাজ শেষে আমরা খাবার দাবার খেয়ে আবার আমরা গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হব।
সারাদিন হাড় ভাঙা পরিশ্রম শেষে এবং জুম্মার নামাজ শেষে আমরা খাইতে বসছি। আবেগ, সাকিব, ঠিক না? মেনু তো আছে। আচ্ছা স্যার, ভাত, আলু ভর্তা, দেশি মুরগি, শুটকি ভর্তা, সালাদ, ডাল, ডাল আছে। ভাই লবণ শুটকি ভর্তা কেমন? ঝর্ণা হোটেলে খাবার দাবার শেষে, ঝর্ণা হোটেলে আমরা শুধু খাবার দাবার সারি নাই, ওই তার আগে এখানে ঝর্ণা হোটেলে মেয়েদের এবং ছেলেদের গোসল করার ব্যবস্থা আছে, সেখানে আমরা গোসলও করছি। গোসল করে উজু করে নামাজ পড়া শেষ করে দুপুরে খাবার দাবার খেয়ে আমরা এখন গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হয়েছি। যাই হোক, আমাদের ভ্রমণটা অসম্ভব সুন্দর একটি ভ্রমণ ছিল। সবাই খুব এনজয় করছে, আমি নিজেও খুব এনজয় করছি, অসম্ভব ভালো লাগছে। এখন আমরা গুলিয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছি সীতাকুণ্ডে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ, এবং আরও এরকম নতুন নতুন ভিডিও যেন আমি আপনাদেরকে উপহার দিতে পারি, এজন্য দোয়া করবেন। যে আমরা সিএনজিতে করে গুলিয়াখালী সমুদ্র সৈকতে চলে আসছি। পরের পর্বে 2 নম্বর পর্বে আপনাদের সাথে দেখা হবে গুলিয়াখালী সমুদ্র সৈকত।